মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাভেদ, এই রায়টি তো বহাল আছে, তো এছাড়াও আর কি তথ্য আছে আপনার কাছে? দায়রা জজ আদালত যে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, অর্থাৎ তখনকার বাহারছড়া পুলিশ কেন্দ্রের তখনকার পরিদর্শক লিয়াকত আলী, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং টেকনাফ থানার যিনি ওসি প্রদীপ কুমার দাস, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই যে দুই মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডটি তারা বহাল রেখেছেন এবং কোর্ট রায় ঘোষণার আগেই তারা বলেছেন যে ঘটনার যে পরিব্যাপ্তি এবং যেভাবে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাকে প্রথমে 2টি গুলি করা হয়েছিল, পরবর্তীতে আবারও 2টি গুলি করা হয়। 4টি গুলি করার পর অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে তাকে গলায় পাড়া দিয়ে তারপরে তাকে কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। তাকে গলায় পাড়া দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল এবং এই ঘটনা ঘটেছিল 2020 সালের 31শে জুলাই। সেটি হচ্ছে টেকনাফ মেরিন ড্রাইভের যে শামলাপুর চেকপোস্ট, সেইখানে এই ঘটনাটি ঘটেছিল এবং সেখানে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সিনহা। পরবর্তীতে তার বোন 5 আগস্ট তিনি এটি রায় মামলা করেছিলেন। সেই মামলায় 15 জনকে অভিযুক্ত করা হয়েছিল। এরপরে 2022 সালের 31শে জানুয়ারি যে রায় ঘোষণা করা হয়েছিল বিচার শেষে, সেখানে 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং বাকি 7 জনকে খালাস দেওয়া হয়েছিল। রায়ের বিস্তারিত আমরা জানবো এখানে। শারমিন শাহরিয়ার ফেরদৌস, মেজর সিনহা তার বোনও আছেন, আইনজীবীরা আছেন, আমরা বিস্তারিত তার কাছ থেকে জেনে নিব। লাইভ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, যে সত্যের একটা নিজস্ব শক্তি আছে, সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। মেজর সিনহা দেশমাতৃকার একজন অনন্য সাধারণ সূর্য সন্তান। তার মোটো ছিল হচ্ছে মানবিকতা, সততা, এগুলোই ছিল তার কিন্তু মোটো, তার জীবনের মোটো। আজকে আমরা এই বিজ্ঞ আদালতের, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে আসলে এই রায়ে আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। তবে কিছুটা একটা কনসার্ন আমার আছে আসলে বাদী হিসাবে, সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় ঘটনাটা ঘটেছিল, ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে। মানে এইরকম একটা সিচুয়েশনে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন, এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। ওই সময় আমাদের কিন্তু আরেকজনের কথা আমি সবার আগে বলি, ওই সময় সবার আগে যিনি আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের তৎকালীন রাওয়ার চেয়ারম্যান আফসার স্যার, যিনি এখন কিন্তু বেঁচে নেই, এবং তার সাথে আমাদের এই যে মোশাররফ স্যারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল। ওনারা কিন্তু প্রথমে এসে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এত একটা বৈরী পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন।
তো আমি কিন্তু ওই অসন্তুষ্টির জায়গাটা বলছি যেটা আছে। এসপি মাসুদকে উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন, উনি তৎকালীন এসপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন। আর আজকের যে প্রসিডিংটা হয়েছে বা রায়টা হয়েছে, ঐতিহাসিক রায়, যেটা শুধু আমাদের পরিবারের জন্য না, আমাদের দেশের মানুষও যারা ন্যায় বিচার প্রেমী তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে। অতঃপর আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন, মনোবল জুগিয়েছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। মিডিয়া আপনারাও সবসময় খুবই অ্যাক্টিভ থেকেছেন। আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার, যিনি আমাদের আব্দুল হক স্যার, উনিও কিন্তু এই প্রসেসটাতে প্রথম থেকেই কিন্তু ওনার ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম, উনি সবসময় আমাদেরকে মনোবল জুগিয়েছে, আমাদেরকে যেভাবে সমর্থন করা দরকার ছিল করেছেন, আমাদেরকে এই পরিবারটাকে সমর্থন করেছেন উনি, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি সব বিজ্ঞ লয়ার যারা আমাদের পক্ষে আদালতে লড়াই করেছেন প্রত্যেককে আমি সবার নাম তো বলতে পারবো না, নাম আমার মুখস্থ নেই, প্রত্যেককে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাহমুদ ভাই আছেন, উনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। যে আমাদের ব্যারিস্টার সারোয়ার স্যার, ওনাকে ধন্যবাদ জানাই। আসলে নামগুলো তো আমি সব বলতে পারবো না, আমার ভাই এবং তার কোর্সমেট যারা আছে, শাহানুর ভাই, সাইদ ভাই, সবার নাম আমি এখানে বলতে পারবো না, মহসিন ভাই, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকের রায়টা তো কোনো একক বিষয় না, সবার সম্মিলিত প্রচেষ্টা, সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আপু, একটা বিষয় সেটা হলো যে নিম্ন আদালত খালাস দিয়েছিল সাতজনকে, এটি আপনারা একটা আপিল করেছিলেন, সে বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। এতে কি আপনাদের কোনো অসন্তুষ্টি আছে অথবা কোনো মনের কারণ আছে? আসলে দেখুন, এখন বিজ্ঞ আদালতের উপর আমাদের পুরো ভরসা রয়েছে। যেহেতু আমরা আপিল করেছি, খুবই স্বাভাবিকভাবে আমরা তো আপিল করবই, তাই না? আমরা আপিল করবেন, আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সব কিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইবো দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। কারণ সেই যদি আপনারা দেখেন 31শে জুলাই 2020 থেকে আজকে 2রা জুন 2025, 1766 দিন পার হয়েছে। সহজ বিষয় নয়, কিন্তু এখনো কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা। যেদিন এক্সিকিউশন হবে রায়টা, সেদিন আমরা পুরোপুরি সন্তুষ্ট হব। ধন্যবাদ। সরকার পরিবর্তনের কারণে এই রায় পেয়েছেন কিনা? আচ্ছা, এখানে হচ্ছে সরকার পরিবর্তনের কারণে পেয়েছি কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা, এখন আমাদের দেশের পার্সপেক্টিভ আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। হ্যাঁ, এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ, সেনাবাহিনী তো একটা গর্বের জায়গা, তাই না? আমি শুধু সেনাবাহিনী বলবো না, যে কোনো সাধারণ মানুষের যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে, সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না, এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না। কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না। আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা, আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন বর্তমান যে সরকার আছে আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো, এতে কোনো সন্দেহ নেই। জি, আমার পক্ষ থেকে এতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাওয়া সংক্ষেপে। এই মামলাটা অনেকেই বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের মেজর সিনহা, কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার ছিলেন মেজর সিনহা। তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন
এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষ 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ। রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয়, আপনাদেরই ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে। প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের সাথেই আছি আমরা। আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসেবে দেখুন। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন, বিশাল। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। মনে রাখবেন, একটু বলে নিই স্যার, এখানে একটু কথা বলি। আমার এই শার্টটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন, এই শার্টটা ওইখানে সাংবাদিক সম্মেলনের যদি ইউটিউবটা দেখেন, ইউ উইল ফাইন্ড মি অ্যাজ এ সেক্রেটারি জেনারেল। আমি এবং মেজর আফসার সেই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলাম। শুরুতেই আপনারা শুনেছেন শারমিনকে, আপনারা শুনেছেন কর্নেল হককে। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গ্যাপ যেটা শারমিন উল্লেখ করেছে, এই জায়গাটা আপনাদের বিবেচনা, সমগ্র দেশবাসীর বিবেচনা, সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিং এর পরে। There was a lieutenant general leading the meeting with me, and then after 2 days he left, and then শারমিন আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আব্দুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। আর আরেকটা সূত্র বলি, আমি আইন জানি না, সরোয়ার সাহেব জানবে যে সুমোটো করা যায় কিনা, কারণ এখনো আমাদের ন্যাশনাল এনআইসিটিভি বোধ হয় না, ন্যাশনাল এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সুমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। ওই দিন জানেন, আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে, হেডস অফ টু দি অল ওল্ড পিপল অফ রাওয়া, ওই সময় কিন্তু কোভিড চলছিল, মনে রাখতে হবে, সেই সময় এসেছিলাম, আপনাদের উপরে রেখে দিলাম। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি লিগ্যাল প্রফেশনে আসার আগে 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। মেজর সিনহা আমাদের সহকর্মী ছিলেন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ 200 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জোড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। আমরা রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে, অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে অ্যাপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে এবং আবারও